কাবিননামায় একটা স্বাক্ষর আর ৩ বার কবুল করেই একটা পবিত্র বন্ধন তৈরি হয়েছে রায়ান আর নীলিমার। দুজনেই দুজনকে কবুল করেছে, সারা জীবন একে অন্যের হয়ে থাকার প্রতিজ্ঞা করেছে। হৃদিতা দূর থেকে রায়ানের হাসি মুখটা দেখে নিজেও মুচকি হাসল। রায়ানের হাসিতে মিশে আছে প্রিয় মানুষকে আপন করে পাওয়ার তৃপ্ততা, আছে হাজারো সাজানো স্বপ্ন পূরণ করার নিশ্চয়তা। হৃদিতা দূর থেকে দোয়া করল সারা জীবন যেন তারা সুখে শান্তিতে থাকে। মানুষজনে ভর্তি বাড়ি, এক হাতে শাড়ি সামলিয়ে অন্য হাতে রোজকে কোলে নিয়ে এদিক ওদিক তীব্রকে খুঁজে চলছে হৃদিতা। মেয়ের কান্না থামলেও ফুপিয়ে উঠছে বারবার, ছোট্ট শরীরটা থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে। এখানেও সবার টানাটানিতে রোজ ভয় পেয়ে কেঁদে উঠেছে। রোজকে কোলে নেওয়ার জন্য এক প্রকার হুড়াহুড়ি চলছিল। হৃদিতা কোনো মতে সবাইকে বলে মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছে। এদিকে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেও খাবারের জায়গায় তীব্রর খোঁজ পায়নি হৃদিতা। তীব্র এখনও খাওয়া দাওয়া করেনি। এত মানুষজনের মধ্যে খাওয়া অদ্ভুত লাগে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে সবার তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে। আরও একটা কারণ হলো তীব্র সব সময় হেলদি খাবার পছন্দ করে। ছুরি কাটা দিয়ে বয়েল সবজি খায়। অধিক তেল মশলা খাবার তার পছন্দ না। বউয়ের হাতের খাবার ব্যতীত সে এসব তেল মশলাযুক্ত খাবার খায় না। হৃদিতা শাড়ি সামলিয়ে রোজকে নিয়ে আশেপাশে তাকালো। মার্ভেলকে দেখে সে উছিয়ে ডেকে বলল, রৌদ্র, তুর্য আর আপনাদের বস কোথায় ভাইয়া? ম্যাম, বস তো তুর্য আর রুদ্র বাবাকে নিয়ে বাইরে মাঠের কাছে আছে। হৃদিতা মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, এই তো পাপার কাছে যাচ্ছি, যান। কাঁদে না মা? হৃদিতা গেট পেরিয়ে মাঠের দিকে তাকালো। সবুজ ঘাসের ওপর দুই ছেলে দৌড়াচ্ছে আর তীব্র প্লেট হাতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ছেলেদের মুখে খাবার তুলে দিচ্ছে। মোট কথা তীব্র রৌদ্র তুর্যকে খাওয়াচ্ছে। হৃদিতা দূর থেকে এটা দেখে মুচকি হাসল। নিজে এখনো খায়নি, অথচ ছেলেদের কি সুন্দর যত্ন করে খাইয়ে দিচ্ছে তীব্র। হৃদিতা মেয়েকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, ওই যে পাপার ভাইয়ারা, যাও শোনা। রোজ তার পাপাকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। তীব্র কিছুটা দূরে থাকায় মেয়ের কান্না শুনতে না পেলেও তুর্য রৌদ্রবনকে দেখে ছুটে এলো। তীব্র পিছে ঘুরে মেয়েকে ফুপিয়ে কাঁদতে দেখে বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মাটিতে মেয়ের সামনে বসে এক হাতে তাকে বুকে জড়িয়ে ধরল। কি হয়েছে জান? কে বকেছে? রোজ ফুপিয়ে উঠে বলল, পূজা, পূজা, সবাই পূজা বাবা। তীব্র মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকে চেপে ধরল। এটো হাত ধুয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, থাক মা, আর কাঁদে না। পাপাকে বলো কি হয়েছে। হৃদিতা টিস্যু দিয়ে ছেলেদের মুখ মুছিয়ে দেয়। খাওয়া শেষ ওদের। গ্লাসে পানি ঢেলে ছেলেদের মুখের সামনে পানি এগিয়ে দিতে দিতে বলল, সবাই ওকে নিয়ে টানাটানি শুরু করেছিল, তাই। তীব্র রাগ কন্ট্রোল করে মেয়েকে শান্ত করতে করতে বলল। রিডিকুলাস। হৃদিতা তীব্রকে রেগে যেতে দেখে মৃদু স্বরে বলল, খাবেন না? না। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির কাছে গিয়ে একটা বক্স বের করে। হৃদিতা জানত তীব্র খাবে না, তাই খাবার নিজেই করে নিয়ে এসেছে। মেয়েকে রূপালি খাইয়ে দিয়েছে, তাই মেয়ের খাওয়া নিয়ে ঝামেলা নাই। এখন বাপের খাওয়া নিয়ে ঝামেলা। হৃদিতা গার্ডের কিছু ইশারা করতেই তারা একটা শীতল পাটি এনে ছায়াযুক্ত সবুজ ঘাসের ওপর বিছিয়ে দেয়। হৃদিতা তীব্রকে সেখানে বসতে বললে তীব্র বিরক্ত হয়ে বলল, এখানে কেন বসবো? খাবেন তাই। খাবো না। রাগ করলে পুরোপুরি রাগ করবেন, যেন আমিও মায়ের বাড়িতে থাকতে পারি। প্ল্যান আছে নাকি? থাকলে সমস্যা? ছেলে মেয়েকে তো সামনে নিচ্ছেন। তীব্র মেয়েকে নিয়ে পাটিতে বসতে বসতে বলল, তাহলে চেঞ্জ করুন। মগের মূলক নাকি? তীব্র ভ্রু কুঁচকে বলল, না, তীব্র চৌধুরীর মূল্যক। আপনার কোনো অধিকার নেই আমাকে অশান্ত করার, যার পরিণাম ভালো হয় না। হৃদিতা মৃদু হাসল। খাবার তীব্রর মুখের সামনে ধরে বলল। ভেতরে গেলেন না কেন? তীব্র খাবার খেতে খেতে বলল। নিজেকে এলিয়েন লাগে তাই। হৃদিতা ফিক করে হেসে উঠল। তীব্রর গাল টেনে দিয়ে বলল। আপনি ইতনি সুন্দর কেউ হো। তীব্র উত্তর করল না। মেয়ের ঘুম ঘুম মায়াবী মুখখানার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসল। ততক্ষণে রৌদ্র তুর্যও এসে হাজির হয়েছে মায়ের কাছে। দৌড়াদৌড়ি করে ঘেমে গেছে প্রায়। হৃদিতা ওদেরকেও খাবার মুখে তুলে দিতে দিতে বলল। আপনি জানেন, এরা আমার নিজের পেটের সন্তান কেউ বিশ্বাসই করতে চায় না।
একটাও আমার রং পায়নি, সবগুলো ইংরেজদের নাতি হয়েছে। তীব্র সব জানে, তবে এসবে তার মাথা ব্যথা নেই। রায়ানের বিয়ে আর নিজের বউয়ের জেদের কাছে হার মেনে বাধ্য হয়েই বিয়েতে এসেছে তীব্র। বউ বাচ্চা ছাড়া থাকা সম্ভব না, একদিন কি এক মুহূর্ত না। তীব্র খাবার মুখে নিয়ে টপিক এড়াতে বলল, কখন রান্না করলেন? আসার আগে। রাতে ফিরছি আমরা। মানে? মানে সিম্পল, আমরা রাতে বাড়িতে ফিরছি। কিন্তু আমি তো থাকবো, ভাইয়ার বাসর ঘর সাজিয়েছি, টাকা নিব না? কত টাকা নেবেন? 20,000, হিসেব করেছি আমরা 10 জন। ঠিক আছে, নেওয়ার পর যাব। হৃদিতা খাবার মেখে তীব্রর মুখে দিয়ে বলল, পরে গেলে কি হবে? খুন? কি? হৃদিতার হাত থেমে যায়। তীব্র হৃদিতার হাত থেকে নিজেই খাবারটুকু মুখে নিয়ে বলল, আপনি আমার, ইউ আর অনলি মাইন। আপনার দিকে কারো নজর আমি বরদাস্ত করব না। হৃদিতা আহাম্মকের মতো তাকালো তীব্র দিকে। এই কথার মানেটা কি তাও হঠাৎ? আর কেই বা আমার দিকে নজর দিবে? আচ্ছা, নজর বলতে কি বোঝালেন? হৃদিতা এই নিয়ে কিছু বলার আগেই রূপালী শাড়ি সামলিয়ে এগিয়ে এসে বলল, এই রিদু, তোকে রায়ান খুঁজছে। ফোন কোথায় তোর? সবাই তোর খোঁজ করছে। বিদায়ের সময় হয়ে এসেছে। হৃদিতা তীব্রর দিকে শেষ লোকমা এগিয়ে দিতে দিতে বলল। রোজ কান্না করছিল আর ওনার খাওয়া হয়নি তাই। রূপালী হৃদিতার হাতের লোকমার দিকে তাকিয়ে বলল, আইসে ধেরে খোকা, হাহ, আয়, একটু পরেই বিদায়। হৃদিতা ফিক করে হেসে উঠল। তীব্র ভয়ঙ্কর দৃষ্টিতে রূপালীর দিকে তাকাতেই রূপালী গায়েব। হৃদিতা তখনও মিটিমিটি করে হাসছে দেখে তীব্র ভ্রু কুঁচকে বলল, আমি বাচ্চা? না তো, আপনি বুড়ো বাচ্চা, 3টা ছোট ছোট বাচ্চার বাপ, বড় বাচ্চা। তীব্র হৃদিতার আঁচল টেনে মুখটা মুছে, বোতল খুলে পানি খেয়ে আবারও মুখ মুছে। তা দেখে হৃদিতা চেঁচিয়ে ওঠে, এই এই, আমার নতুন শাড়ি। তো তো মানে? তোমারে তুমি জানো। হৃদিতা বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বিড়বিড় করল। অশুভ বদলো। পরক্ষণে মুচকি হেসে বলল, তবে আমার। বিদায় পর্ব শেষ হতেই সবাই একে একে গাড়িতে উঠে পড়ে। রায়ানের গাড়ি বেশ কিছুক্ষণ আগে চলতে শুরু করেছে। একে একে বরযাত্রীর গাড়ি বের হওয়ার পর তীব্রর পরপর 3টা গাড়ি বের হয়। এদিকে তুর্যর হুট করেই শরীর খারাপ করেছে। দুবার বমি করে ক্লান্ত হয়ে মায়ের বুকে মিশে আছে সে। ঔষধ আর স্যালাইন খাওয়ানো হয়েছে ইতিমধ্যে। এখন কিছুটা সুস্থ হলেও ছেলেকে বুকের সাথে নিঝুমভাবে সিটিয়ে থাকতে দেখে হৃদিতার চোখ ছলছল করছে। সারাদিন ছেলের দৌড়াদৌড়ি আর হাসি হাসি মুখখানা দেখেছে, আর মুহূর্তেই কি হয়ে গেল। হৃদিতা তপ্ত নিঃশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল, আব্বু, এখন ঠিক আছেন? খারাপ লাগছে? তুর্য দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। হৃদিতা ছেলের কপালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, আমরা বাসায় ফিরে যাচ্ছি সোনা। তুর্য মাথা তুলে তাকালো মায়ের দিকে। বিয়ে শেষ আম্মু? নতুন মামিকে দেখবো না? তুমি টাকা নিবে না মামুর থেকে? হৃদিতা গায়ের চাদর ভালোভাবে মিশিয়ে দিল তুর্যর গায়ে। দেখেননি আপনি মামিকে আব্বু? আর টাকা নিয়ে একটা রীতি বলতে পারো, তবে সেই সব আপনার কাছে কিছুই না আমার জান। আপনি আগে সুস্থ হন। দেখেছি মামি খুব সুন্দর। আম্মু, আমরা কিন্তু মামুর থেকে টাকা নিব। হৃদিতা মৃদু স্বরে বলল, তাই? আচ্ছা, নিয়েও যান। জানো মামি রুদ্র আর তুর্যকে আদর করেছে। তাই কাল আমরা আবারও মামির সাথে দেখা করব, কিন্তু এখন আমরা বাসায় ফিরবো। আপনার শরীর ভালো না বাবা? মায়ের আদুরে কথায় তুর্য আবারও মায়ের বুকে গুটিয়ে গেল। এতক্ষণ শান্ত থাকা পরিবেশ এবার কিছুটা অশান্ত হলো। রৌদ্র তুর্যকে মায়ের বুকে আরামে থাকতে দেখে বলল, আমিও অসুস্থ হব মাম্মা। হৃদিতা পাশে বসা ছেলের দিকে তাকিয়ে বলল, কি? আমিও তোমার কোলে উঠব মাম্মা। আমি ভাইয়ার মতো অসুস্থ হলে তুমিও আমাকে কোলে নিবে। হৃদিতা খানিকটা থতমত খেয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মা ছেলের দিকে। তীব্রর কোলে ছোট্ট রোজ ঘুমিয়ে আছে। হৃদিতা ফিক করে হেসে বলল, আপনাকে কোলে নিই না বুঝি? আপনি বাবার কোলে আসুন আব্বু। নো, আমি মাম্মার কোলে যাব। মাম্মার শরীরে পারফিউম আছে, সেটা আমার ভালো লাগে। তীব্র বিড়বিড় করে বলল, একদম বাপের মতো হয়েছে। কিন্তু আগে তো আমার বউ। কিছু বললে পাপা? নো বেটা, কি আর বলবো, ভাই তো অসুস্থ, এখনও থাক। বাসে ফিরে আপনি দখলদারি করেন। ওকে পাপা। তীব্র জানালার দিকে মুখ করে আবারও ফিস ফিস করে বলল, আমার তো চান্সই নেই।
রাত প্রায় 10টার কাছাকাছি। তীব্র মেয়ের পোশাক পাল্টে বিছানায় শুইয়ে দিয়েছে। চৌধুরী বাড়ি ফিরেছে খানিকক্ষণ আগে। রৌদ্র তুর্য ফ্রেশ হয়ে কার্টুন দেখছে। রাতের খাবার আসার সময় রেস্টুরেন্টে করে এসেছে। তীব্র মেয়েকে শুইয়ে তুর্যর চেক আপ করে ছেলেদের বিছানায় গিয়ে ঘুমাতে বলল। দুইজন বিছানায় শুয়ে মায়ের অপেক্ষা করছে তা জেনেও তীব্র বলল। ঘুমিয়ে পড়া বুড়া। আম্মু আসবে। তীব্র একপাশে শুয়ে মেয়েকে বুকে তুলে নিল। মা ছাড়া এই দুটো ঘুমাবে না। কিছুক্ষণ পর হৃদিতা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই দুই পাশ থেকে দুইজন মায়ের কাছে শুয়ে পড়ল। হৃদিতা দুইজনের কাণ্ডে শুধু হাসল। লাইট অফ করে পরম মমতায় দুইজনকে বুকে জড়িয়ে ধরল। ঢাকার স্বনামধন্য কমিউনিটি সেন্টারে রায়হানের রিসিপশনের আয়োজন করা হয়েছে। রাতে রিসিপশন হওয়ায় রায়হান নীলিমাকে নিয়ে সকালে চলে এসেছে তার ঢাকার ফ্ল্যাটে। এখানে পার্লারের মেয়েরা এসে নীলিমাকে রেডি করাবে। রিয়া অবশ্য সাথে এসেছে। বাকিরা মোটামুটি সবাই রিসিপশনের জন্য রাতেই আসবে। ছেলেদের পোশাক পরিয়ে চুলগুলো সেট করে দিল তীব্র। আজকে 3 বাপ ছেলে একই রকম স্যুট পরেছে। হৃদিতা রেডি হয়ে রুমে ঢুকতে ঢুকতে 3 জনকে দেখে দাঁড়িয়ে গেল। তাকিয়ে শুধু দেখল বড় তীব্র চৌধুরী আর সেম দুটো ছোট তীব্র চৌধুরী। এক দেখায় যে কেউ বলতে বাধ্য হবে তীব্র চৌধুরী অংশরা। মাশাআল্লাহ, আমার জান বাচ্চাদের তো সুপার ডুপার লাগছে, একদম প্রিন্স। রৌদ্র মায়ের কথায় মুচকি হেসে চোখে চশমা পরতে পরতে বলল। এখন হৃদিতা ফিক করে হেসে উঠল। একদম হিরো। তুর্য ও ভাইয়ের মতো চশমা পরতেই হৃদিতা বলল। বুঝেছি, দুই ভাইকেই দেখতে হিরো লাগছে। তুর্য কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল। দেখতে হবে না কে রেডি করেছে। লেটস গো ব্রাদার। তুর্যর কথায় রৌদ্রও একই ভঙ্গিতে বলল। ওকে ব্রো। হৃদিতা বিস্ময়কর দৃষ্টিতে দুইজনকে দেখল। মা করে সারাক্ষণ তার সাথে চিপকে থাকা ছেলেদের এমন স্টাইল দেখে হৃদিতা সত্যি অবাক হয়। দুজনের যাওয়ার দিকে চেয়েই রইল। মনে মনে অঙ্ক কষে বের করল ছেলেদের বয়স গুনে গুনে 4 বছর 8 মাস প্লাস। আর এই সামান্য বয়সে এখন থেকেই তাদের বাবাকে কপি করছে। এমনিতেই তো বাবার কার্বন কপি, তার উপর স্টাইল বাবার পেলে আমার কি পাবে? সবাই সত্যিই বলে এই দুটো যে আমার পেট থেকে বের হয়েছে, কেউ বিশ্বাসই করবে না। কি কপাল আমার। মেয়ে কোথায়? তীব্র ডাকে তীব্র দিকে ঘুরে তাকালো হৃদিতা। ভ্রু কুঁচকে বলল। আগে বলেন এইসব কি? কোন সব? এই ফালতু নাটক করবেন না একদম। ছেলেদের মাথায় এসব স্টাইলের ভূত আপনি ঢুকিয়েছেন। স্টাইল তো ফালতু না বউ পাখি। অবশ্যই ফালতু। বাপের সুদর্শন হওয়ার ঠেলায় বাঁচি না, আর এখন ছেলেরাও। এমনিতে মানুষ বলে এদের সাথে আমার মিল নেই কোনো। ঠিকই তো বলে। নিজের পেটের 3টাই রাজাকার, জন্ম আমার পেট থেকে নিল, অথচ হয়েছে পুরো বাপের মতো ইংরেজ। ধুর, ভালো লাগে না আর। জেলাস? হৃদিতা সরাসরি বলল। হ্যাঁ, অবশ্যই জেলাস। এখন বের হন তো আপনি, আমি রেডি হব। জরিনা সেজে সেই ঘুরছি সকাল থেকে আপনাদের পিছু পিছু। 3টা বাচ্চা সামনে, ও সরি 4টা বাচ্চা। আপনিও তো বাচ্চার চেয়ে ছোট বাচ্চা। ধুর, ভাল লাগে না আমার। তীব্র হৃদিতার কথায় হাতের ঘড়ি পড়তে পড়তে মুচকি হেসে বিড়বিড় করল। আমার তোতা পাখি। আপনি আমাকে একদম তেল দিবেন না। 2 দিন ছেলে মেয়েকে কি সামলেছেন, তাতে সুদে আসরে বেশি আপনাকে সামলাতে হয়েছে আমার। সকাল থেকে আপনার পিছু পিছু দৌড়াতে হচ্ছে আমাকে। এত বড় দামড়া ছেলেকে আমাকে গোসল করিয়ে দিতে হয়েছে। এখন নিজে ফিটফাট, আর আমি জড়ি না সদরঘাট। হ্যাঁ, হৃদিতা বকবক করতে করতে গোসলে ঢুকে যায়। এখন শাওয়ার না নিলেই না। চারপাশের চকচকে আলোয় পরিবেশ বেশ রমরমা। নীলিমাকে নিয়ে রিয়া স্টেজে বসিয়ে দেয়। নীলিমা চারপাশে তাকিয়ে বলল। আপু, হৃদিতা আসেনি এখনো? না, চলে আসবে। তুমি বসো, আমি রায়ানকে পাঠাচ্ছি। ওর বন্ধুদের সাথে ওই দিকে আছে। নীলিমা মাথা নাড়ালো। এদিকে এরিকা শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। রিক মাকে শাড়িতে দেখে প্রতিবারই অবাক হয়ে বলছে, মম, তোমাকে অন্যরকম লাগছে। এরিকা ছেলের কথায় মুচকি হেসে বলল। তাই? কেমন সুন্দর। বাট অলিভা মিন ইজ লুকিং সেম লাইক বিফোর। অলিভার কথায় এরিকা আশেপাশে তাকালো। অলিভাকে দেখা গেল কিছুটা দূরে একটা স্লিভ হলে হাঁটুর সমান ফ্রক পরে আশেপাশে বারবার তাকাচ্ছে। কি যেন খুঁজছে। এরিকা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বোনের কাছে। এভাবে বারবার আশেপাশে তাকিয়ে কি দেখছো? আর এগুলো কি পরেছো তুমি? সবাই ট্যাপ ট্যাপ করে দেখছে তোমাকে। অলিভা এমনিতেই সুন্দর, তার ওপর ভারী সাজ আর ওয়েস্টার্ন গাউনে নায়িকা লাগছে। অলিভা এরিকার কথা তোয়াক্কা না করে বলল। ও প্লিজ এরি,
শাশুড়ির মতো ভাষণ দিও না। আমি আজ ভীষণ ভালো মুডে আছি। এরি, তুমি জানো তোমার শ্বশুর বাড়ির সাথে আমার ক্রাশ আর বিজনেস পার্টনার তীব্র চৌধুরীর কানেকশন আছে। ওনাকে আমি দেখেছিলাম তোমার দেবরের হলুদ সন্ধ্যায়। কথা বলতে চেয়েও বলা হয়নি। বিয়ের দিন দেখিনি, আর আজও দেখছি না। তুমি জানো কিছু এ ব্যাপারে? তীব্র চৌধুরী কি হয় সম্পর্কে তোমার শ্বশুর বাড়ি? মাত্র 2 দিন এসে আমি এসব জানবো কিভাবে? দেখো, যাই হোক, তুমি প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করবে না, বিশেষ করে হৃদির সাথে। থমথমে মুখে ঝটকা খেয়ে স্থির হয়ে বসে আছে অলিভা। তীব্র চৌধুরী, হৃদিতার হাজবেন্ড, এটা দেখেই সে শকড হয়ে আছে। শুধু যে অলিভা তা নয়, রাদিফও বেশ অবাক হয়েছে। তীব্র চৌধুরী নামটা তার বেশ পরিচিত, যদিও কখনো সাক্ষাৎকার হয়নি রাদিফের সাথে, তবে নামটা পরিচিত। সেবার যখন তীব্র চৌধুরী এসেছিল তাদের সাথে ডিল ফাইনাল করতে, রাদীপ কাজের সূত্রে তখন বাইরে ছিল। তাছাড়া কখনো ছবিও দেখেনি সে। রিদির হাজবেন্ড তীব্র চৌধুরী? এটা সত্যি আম্মু? রাদীপ মায়ের দিকে প্রশ্ন ছুড়তেই তিনি মুচকি হেসে বললেন, হ্যাঁ, চিরন্তন সত্য। অবাক হয়েছ তাই না? তীব্র চৌধুরী, যাকে এক নামে সবাই চেনে, তার বউ একটা গ্রামের অসহায় মেয়ে কিভাবে হলো? রাদীপ নিশ্চুপ। রাদীপকে নিশ্চুপ থাকতে দেখে তিনি আবারও বললেন, তুমি যে হীরাকে কালো বলে নিজের সাথে মানাবে না বলে দূর ছাই করে অবহেলা করেছ, সেই হীরাকে তীব্র চৌধুরী ভীষণ যত্নে আগলে রেখেছে। হৃদি তীব্র চৌধুরীর বউ, তার 3 সন্তানের জননী, চৌধুরী বাড়ির পুত্রবধূ। হৃদির ছেলেমেয়েকে দেখেছ? আল্লাহর তরফ থেকে পাওয়া রাজপুত্র আর রাজকন্যা। যাকে তুমি দেখে অবাক হয়েছ, যার রূপে এখনো মুগ্ধ হয়েছ, এটা সেই হৃদি। তফাৎ শুধু অবহেলা আর যত্নের। তাছাড়া তীব্র চৌধুরীর বউ ব্যতীত তার নিজস্ব একটা পরিচয় আছে। হৃদিতা একজন ডক্টর, মেডিসিন বিশেষজ্ঞ। ডক্টর হৃদিতা তীব্র চৌধুরী। তীব্র চৌধুরীর সম্পর্কে তো জানোই, তীব্র নিজেও একজন ডক্টর। আর হয়তো কিছু বলার প্রয়োজন নেই, তবে বলতেই হয়, সেদিন ভাগ্যিস তুমি অবহেলা করেছিলে, নয়তো মেয়েটা এত সুখী হতো না। আমি তোমাকেও দোষ দেব না, তবে এটা অবশ্যই বলবো, তোমার তুলনায় তীব্র চৌধুরী বেস্ট, ছেলে হিসেবেও বেস্ট। যেখানে তুমি নিজেই বাপের কেনা কম দামি পাঞ্জাবি পরতে অনীহা দেখিয়েছ, সেখানে তীব্র ওনার সম্মান রক্ষার্থে ওনার দেয়া পাঞ্জাবি পরেছে। আসলে কি বলো তো রাদিফ, এটা আমাদের ব্যর্থতা যে আমরা তোমাকে ভালো শিক্ষা দিতে পারিনি। তবে চেষ্টা করেছি, আশা করছি তোমার ছেলেটাকে তোমার মতো তৈরি করবে না। কথাটা শেষ করেই তিনি ধীর পায়ে হেঁটে স্টেজের দিকে গেলেন। সেখানে সবাই এটা ওটা নিয়ে কথা বলায় মশগুল। অলিভা কিছুটা দূর থেকে মা ছেলের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে গেছে। রাগে ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। গম্ভীর মুখে সোফায় বসে আছে তীব্র, ঠিক তার 2 পাশে একই ভঙ্গিতে বসে আছে রৌদ্র আর তুর্য। তাদের নজর স্টেজে বসা নীলিমার দিকে, কারণ নীলিমার কোলে বসে আছে তাদের ছোট্ট বোনটা, যাকে সবাই গাল টেনে আদর করছে। ভিড় জমেছে স্টেজে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের গালের দিকে চেয়ে আছে। খুব শান্ত ভঙ্গিতে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, রোজকে নিয়ে আসি, সবাই ওর গাল টানছে তো। তীব্র ছেলের দিকে চেয়ে দেখল, দুজনের মুখটা গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টি বোনের ওপর আরোপিত। তীব্র ছেলেদের দেখে যা বুঝার বুঝে গেল। বোনকে কারো কোলে রাখলে 2 ভাই সিসিটিভি ক্যামেরার মতো নজর রাখে। তীব্রর অধর কোণে হাসি ফুটল, তবে তা আড়াল করে বলল, বোন তো কাঁদছে না বাবারা, কাঁদলে আমি নিয়ে আসবো, তোমরা যাও গিয়ে খেলা করো। তীব্র কথাটা বললেও দুজনের একজনও নড়ল না। তীব্র দীর্ঘশ্বাস ফেলল, মেয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে হৃদিতার দিকে তাকালো। হৃদিতাও স্টেজে সবার সাথে হেসে হেসে কথা বলছে। তীব্র সেদিকে এক নজর দেখে আবারও মেয়ের দিকে তাকাতেই ঝড়ের গতিতে স্টেজে উঠে নীলিমার কোল থেকে নিজের কোলে তুলে নিল। নীলিমা আহাম্মকের মতো হাঁ হয়ে দেখল। রোজ উসখুস করে কাদো কাদো মুখ করলে নীলিমার রোজকে হৃদিতার কাছে দেওয়ার জন্য উঠতেই ঝড়ের গতিতে আসা তীব্র মেয়েকে কোলে নিয়ে আদুরে গলায় বলল, এই বাবাজান, কি হয়েছে আপনার? রোজ তার পাপাকে দেখে মিষ্টি করে হাসল। তীব্র স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে এদিক ওদিক না তাকিয়ে সোজা মেয়েকে নিয়ে হাঁটা ধরল গার্ডেন এরিয়ায়। অলিভা, এরিকা, রিয়ার মুখে হৃদিতা আর তীব্রর বিয়ের কাহিনী শুনে চরম অবাক হয়ে আছে। অলিভার মতে তীব্র চৌধুরী সাধারণ মানুষের বেশে এক ভয়ঙ্কর মানব, যার কথা অমান্য করা মানে মৃত্যু নিশ্চিত।
যার উপস্থিতি হাজারো নারীর বুকে কম্পন ধরায়। হাজারো সুন্দরী মেয়ে এক ঝলক দেখেই যার উপর ফিদা। আর সে কিনা হৃদিতার মতো কাউকে বিয়ে করেছে। তার বউ হওয়া উচিত ভয়ঙ্কর সুন্দর। হৃদিতাই কেন? এরিকা সবটা শুনে মুগ্ধ হয়ে বলল, সত্যি বলতে আমি অবাক হয়েছি বেশ। তবে হৃদিতার মাঝে আলাদা সৌন্দর্য আছে, যা সবার থেকে আলাদা। রিয়া মাথা নেড়ে দূর হতে হৃদিতার দিকে তাকালো। হৃদিতা লতিফা বেগম আর নাফিসার সাথে বসে কথা বলছে, আর দুই ছেলে দুই পাশ থেকে মাকে জড়িয়ে ধরে বসে আছে। হৃদিতাও ছেলেদের আগলে নিয়ে আছে। দুটোকে দেখে মনে হচ্ছে যেন এদের মতো ভদ্র বাচ্চা একটাও নাই এই জায়গায়। মা পাগল ছেলে দুটো একদম বাবার কপি। নাফিসা টেনে তাদের কাছে ডাকলেও আসলো না, একদম মাকে চিপকে ধরে বসে আছে। আম্মু, তুমি কি আমাদের আম্মু নও? হৃদিতার রৌদ্রের কথায় অবাক হয়ে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্রের ছলছল চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। রৌদ্র মাকে চুপ থাকতে দেখে আবারও বলল, তুমি কি আমাদের ছেলে চলে যাবে আম্মু? হৃদিতা চট করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আব্বু? কে কি বলেছে তোমাদের? সূর্য বাবা কি হয়েছে? তুর্য ভ্রু কুঁচকে তাকিয়ে আছে চুপচাপ। মায়ের কথায় মুখটা তুলে একবার মাকে দেখে চট করে মায়ের বুকে গুটিয়ে গেল। হৃদিতা দুই ছেলের এমন কাণ্ডে অবাক হয়ে বলল, কি হয়েছে আমার আব্বুদের? পচা আন্টি বলেছে আমাদের গায়ের রং তোমার সাথে মিলে না। তুমি আমাদের মা না, তুমি নাকি আমাদের ছেড়ে চলে যাবে। হৃদিতার বুকটা ধক করে উঠল। সে মা না। একটা ছোট বাচ্চাকে কিভাবে কথা বলতে হয় ছোট বাচ্চার সাথে, আর কি বলতে হয় সেটা নিশ্চয়ই জানেন। অলিভার হৃদিতার কথায় তাচ্ছিল্য হেসে বলল। আমি তো শুধু সত্যিটা বলেছি। হৃদিতা এই পর্যায়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল অলিভার গালে। বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আমার ছেলে মেয়ে থেকে 100 হাত যেন দূরে দেখি তোকে। যে কয়দিন এখানে আছিস ভালো মতো থাক। মায়ের মমতাকে ভুলেও কখনো হালকা করে নিস না। অলিভার গালে হাত দিয়ে রেগে বলল। তোর সাহস কিভাবে হয় আমাকে? হৃদিতা পরপর অলিভার গালে কষে আরো দুটো থাপ্পড় দিয়ে রাগে হিস হিসিয়ে বলল, আমাকে হালকায় নিয়ে ভুল করিস না অলিভা। কি হচ্ছে এখানে? এরিকার কথায় হৃদিতার রাগে গজগজ করতে করতে বলল, আপনার বোনকে আমার ছেলেমেয়ের আশেপাশেও যেন আর না দেখি ভাবি। আমি হৃদিতা তীব্র চৌধুরী, নিজের অপমান সহ্য করলেও আমার সন্তানদের ব্যাপারে কোনো কটূক্তি আমি কোনোদিনও সহ্য করব না। ততক্ষণে সবাই উপস্থিত হয়েছে রুমে। হুট করে এত সকালে মির্জা বাড়িতে হৃদিতার একা আগমন দেখে সবাই বেশ অবাক হয়েছে। হৃদিতা কারোর সাথে কোনো কথা না বলে অলিভার রুম কোনটা জিজ্ঞেস করে সোজা রুমের সামনে এসে দাঁড়িয়েছে। নক করার পর দরজা খুলতেই হৃদিতার প্রশ্নের সম্মুখীন হয়। কি করেছে অলিভা? কি করেছে সেটা তাকেই জিজ্ঞেস করুন। আর একটা কথা, রাদীপ ভাইয়ার সাথে অতীতে কি হয়েছে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না আমার। আমার মনে রাদীপ ভাইয়া কখনোই স্পেশাল কেউ ছিল না। তার আমাকে পছন্দ হয়নি, উনি সেটা জানিয়েছে। তাছাড়া চাচা চাচিমা ওনাকে ধরে বেঁধে আমার সাথে বিয়ে দেয়নি। বিষয়টা ঘটেছে অতীতে, যার রেশ টেনে আপনার বোন আমাকে অপমান করলেও আমি কিছু বলিনি। কিন্তু খবরদার আমার ছেলে মেয়েকে উল্টাপাল্টা কথা বলে আমি আপনাকে ছাড়বো না। আই রিপিট, জাস্ট ছাড়বো না আমি। কথাটা শেষ করে হৃদিতা বের হতেই সম্মুখীন হয় রাদিফের। হৃদিতা রাদিফকে এক পলক দেখে বলল, আমি অসহায় ছিলাম তখন, আমি সত্যি খুব অসহায় ছিলাম, ছোটও ছিলাম। একটু ভালোবাসা স্নেহ ভরসার আশায় চাচা চাচিমার কাছে আসতাম আমি, রায়ান ভাইয়ের কাছে আসতাম হাজারো বায়না নিয়ে, রিয়াপুর কাছে আসতাম স্নেহের আশায়। তোমার কাছে যাওয়ার কারণটাও একই ছিল আমার। আমি জানতাম না তুমি কেন দেশ ছেড়েছো, আর না আমাকে এই বিষয়ে কেউ কখনো কিছু বলেছে। আমি চাচা চাচিমার আদর ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করিনি ভাইয়া, আর না আমি কখনো এমনটা চেয়েছি। হৃদিতা একটু থেমে টলটলে চোখে চাচিমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাকে অনেক অনেক দিয়েছে। পুরো পৃথিবীর ভালোবাসা এক জায়গায় করে একটা মানুষ আমাকে আমার জীবনে পাঠিয়েছে। আমি কখনোই চাইবো না আর কারো থেকে ভালোবাসা, আর আবদার করবো না কারো কাছে। ভালো থেকো সবাই। হৃদিতার চাচিমা হৃদিতাকে ডাকলেও হৃদিতা দাঁড়ালো না। রাদিফের হুট করেই কেন জানি মনে হলো হৃদিতাকে আটকাতে হবে। রাদিফ হৃদিতার পিছু গেল। ততক্ষণে হৃদিতা নিচে নেমে এসেছে। লতিফা বেগমকে দেখে হৃদিতা ঝট করে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে দেখা করতে আসবো আমি দাদি, এখন আসছি। আসলে আমি কাউকে বলে আসিনি তো, উনিও জানে না। লতিফা বেগম হৃদিতার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আচ্ছা সাবধানে যাবন, আল্লাহ তোকে যা দিয়েছে এরপর আর তোর কোনো ভালোবাসায় ভিক্ষা করতে হবে না।
হৃদিতা চোখ মুছে গেট পেরিয়ে গাড়ির কাছে আসতেই তীব্রকে দেখে চমকে উঠল। তীব্র রাতের পোশাক পরেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা ভোর 6টায় বের হয়েছিল, সেই সময় সবাই ঘুমিয়েছিল। হৃদিতা কাউকে বলে আসেনি। এখন বাজে সকাল 7:30। হৃদিতা কিছুটা ভয় পেয়ে এগিয়ে গেল। তীব্রর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আসলে আমি মানে এখানে। তীব্র হৃদিতাকে টেনে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, মাথা নিচু করতে মানা করেছি না? সবসময় মাথা উঁচু করে রাখবেন। হৃদিতা তীব্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমার বাচ্চারা? তীব্র হৃদিতার মাথায় হাত বুলিয়ে সারা মুখে চুমু খেল। তীব্র হৃদিতার চোখের পানি মুছে আদুরে গলায় বলল, ছিচকাতনে হয়েছে কলেজে আর না। আমি জানি আপনি কেন এসছেন, উচিত জবাব তো দিয়েছেন। আই এম প্রাউড অফ ইউ। হৃদিতা শক্ত করে তীব্রকে জড়িয়ে ধরে রাখল। তীব্র হৃদিতাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করল। এবার কোথায় যাচ্ছেন? গাড়ি পেছনে তো। আমরা চপারে যাচ্ছি। গাড়িতে গেলে বাচ্চারা ততক্ষণে উঠে যাবে। উঠে মাকে না পেলে কেঁদে কেঁদে বাড়ি মাথায় তুলে রাখবে। হৃদিতা মৃদু হেসে তীব্রর দিকে তাকালো। এই একটা মানুষ, তার পূর্ণতা। হৃদিতার সকল প্রাপ্তির খাতায় একটাই নাম, তীব্র চৌধুরী। হৃদিতা তীব্রর গলায় নিজের হাতের বাঁধন শক্ত করে এগিয়ে এসে তীব্রর গালে ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে তীব্র থেমে গেল, চট করে তাকালো হৃদিতার দিকে। হৃদিতা অপর গালে আরও একটা চুমু খেল। তীব্র ভ্রু কুঁচকে বলল, রাতে দেখছি আপনাকে। হৃদিতা ফিক করে হেসে বলল, তীব্র চৌধুরী রাত আর দিন? 3টে সারাক্ষণ মায়ের সাথে চিপকে থাকে, আমি আর কোথায়? ওই রাতেই যা একটু। হৃদিতা তীব্রর মুখ চেপে ধরে বলল, অসভ্য নির্লজ্জ লোক। তীব্র বাঁকা হেসে দণ্ডায়মান হেলিকপ্টারে হৃদিতাকে তুলে মার্ভেলের উদ্দেশ্যে বলল, গাড়ির পেছনে রৌদ্র আছে, নিয়ে আসো, যাও। হৃদিতা চমকে উঠে বলল, কোথায় রৌদ্র? তীব্র কিছু বলল না। 2 মিনিটের মধ্যে ঘুমন্ত রৌদ্রকে নিয়ে আসলো মার্ভেল। রাতের পোশাকেই ঘুমন্ত রৌদ্রকে দেখে হৃদিতা অবাক হয়ে তাকিয়ে রইল। তীব্র রৌদ্রকে নিয়ে উঠে বসলো চপারে। আপনার সাথে উঠেছে রৌদ্র। মাকে কোথাও যেতে দেখে চুপি চুপি গাড়িতে উঠে বসেছে পিছনের সিটে। ভেবেছে মা হয়তো সত্যি ছেড়ে চলে যাচ্ছে, আর চলন্ত গাড়িতেই ঘুমিয়ে গেছে। হৃদিতার চোখ পানিতে ভরে উঠল। ছেলের কপালে চুমু দিয়ে ছেলেকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। রৌদ্রের ঘুম হালকা হতেই পিটপিট করে তাকালো মায়ের দিকে। ঘুমন্ত চোখে মাকে দেখে মায়ের বুকের সাথে লেপ্টে গেল। ঘুম ঘুম কণ্ঠে চোখ জোড়া বন্ধ করে বলল, তুমি আমাদের আম্মু, আমি তোমাকে কোথাও যেতে দিব না আম্মু। আমি, তুর্য, পাপা, রোজ তোমার সাথেই যাব। হৃদিতার রৌদ্রের কথায় শক্ত করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাব না জান পাখি, তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি আব্বু। রৌদ্র মাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপটি করে মায়ের বুকে গুটিয়ে গেল। তীব্র চুপচাপ সবটা দেখে মৃদু হাসল। সময় গড়িয়ে তখন 8:12 বাজে। ঘূর্ণায়মান হেলিকপ্টার এসে থামল চৌধুরী বাড়ির বিশাল গার্ডেনে। হৃদিতা চপার থেকে নেমে ছুট লাগালো বাড়ির ভিতরে। আরেকটা ছেলে ইতোমধ্যে ভাঙচুর শুরু করেছে। হৃদিতা দৌড়ে রুমে ঢুকতেই দেখল তীর তুর্যকে অনেক কষ্টে বুকে চেপে ধরে আছে, আর তুর্য সমানে চেঁচিয়ে যাচ্ছে, আম্মুর কাছে নিয়ে চলো বলছি। আমি আম্মুর কাছে যাব। আম্মু ওই পচা আন্টির কথা শুনে আমাকে রেখে চলে গেছে। ছাড়ো আমাকে, যাব আম্মুর কাছে, না তো সব ভেঙে ফেলবো। রূপালী তুর্যের হাতে জোর করে ব্যান্ডেজ করে দিচ্ছে। ছোট্ট হাতে কাট লেগেছে, তা থেকেই রক্ত বের হচ্ছিল। নাজমা চৌধুরী এটা ওটা বলে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুর্য কিছুতেই শান্ত হচ্ছে না। তুর্য? হৃদিতার ডাকে তুর্য সহ সবাই দরজার দিকে তাকালো। হৃদিতাকে দেখে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুর্য মাকে দেখে তীরের থেকে ছুটে হৃদিতার কোমর জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় গেছিলে বলো? তুমি কেন এই পচা আন্টির কথায় আমাকে ছেড়ে চলে যাবে? তুমি আমাদের ছেড়ে যাবে না আম্মু, নয়তো আমি সব। হৃদিতা বিস্ময়কর দৃষ্টিতে পুরো ঘরে নজর বুলিয়ে নেয়। এত রাগ, তাও এইটুকু বাচ্চার? উফ আল্লাহ। হৃদিতা তুর্যকে ছাড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ছেলের অর্ধ ব্যান্ডেজ করা হাতটা তুলে দেখল বেশ খানিকটা কাট লেগেছে। হৃদিতার হাত কাঁপছে, চোখে জল টলমল করছে, অথচ এই ছেলের চোখ মুখে ব্যথার ছিটে ফোঁটাও নেই। হৃদিতা চুপচাপ তুর্যের হাতে ব্যান্ডেজ করে দিয়ে কোলে তুলে নিল। আম্মু কোথায় গিয়েছিলে?
রিদিতা ছেলেকে বুকে জড়িয়ে ধরে সোফায় বসল। রিদিতার বুকটা ধরফর করছে। এখনো বিশ্বাস হচ্ছে না এইটুকু ছেলের এত রাগ। যদি কিছু হয়ে যেত, যদি বেশি চোট লাগতো। রিদিতা নিজেকে শান্ত করতে জোরে নিঃশ্বাস ফেলল। আজ যেন ছেলেদের নতুন রূপ দেখল। রৌদ্র তুর্য দুজনেরই রাগ বেশি। সবাই বলে ফুল টু বাবার কপি। আজ যেন মানতে বাধ্য যে সবাই সত্যি বলে। নয়তো 5 বছরও যার পূর্ণ হয়নি সেই ছেলে পুরো রুম রাগে দুঃখে উতাল পাথাল করে রেখেছে। রিদিতা নিজেকে শান্ত করে বলল, বলবো সবটা। রোজ কোথায়? রোজকে অভিক নিয়ে গেছে। তুর্য ঘুম থেকে উঠে তোকে না পেয়ে এই কাণ্ড শুরু করেছে। রুমে এসে দেখি রোজ কাঁদছে। আয়ান রোজকে নিয়ে লনে গেছে। আম্মু তুমি আমাকে রেখে কোথাও যাবে না। রিদিতা চুপচাপ আছে, কিছু বলছে না দেখে তুর্য মায়ের বুকে আরও একটু সেটে গেল। রিদিতা তুর্যকে কোলে করেই রুম থেকে বের হতে হতে বলল, রুমটা পরিষ্কার করার ব্যবস্থা করুন রুনা আপা। রিদিতাকে বের হতে দেখে নাজমা চৌধুরী, তীর রূপালীও বেরিয়ে পড়ে। রিদিতাকে দেখে অশান্ত লাগছে। তাছাড়া তুর্যের তীব্র রূপ দেখে সবাই বেশ অবাকই হয়েছে। হয়তো রিদিতা নিজেও বেশ অবাক হয়েছে। রিদিতা ঘুমন্ত ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সোফায় রিদিতার এক পাশে তুর্য, অন্য পাশে রৌদ্র ঘুমিয়ে আছে। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ঘুম থেকে উঠলে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে তোকে। ছোট মানুষ, তাই অলিভার কথা সত্যি মনে করেছে। এখন রুমে গিয়ে রেস্ট নে যা। রুম পরিষ্কার করিয়ে দিয়েছি। কাজটা একদম ঠিক করিসনি রিদি। রিদিতা রূপালীর দিকে তাকালে রূপালী আবারও বলল, আরো 4-5টা কানের নিচে বাজিয়ে আসা উচিত ছিল তোর। এই মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? কি আশ্চর্য। এসব কথা থাক এখন। তীরও রৌদ্রকে রুমে নিয়ে আয়। তীর রৌদ্রকে কোলে তুলে নেয়। তুর্যকে অভিক এসে কোলে তুলে নিয়ে রিদিতার উদ্দেশ্যে বলল, মেঘের কাছে রোজ আছে, তুর্যকে আমি রুমে দিয়ে আসছি। রিদিতা সম্মতি দিয়ে তুর্যকে সাবধানে কোলে তুলে নিল। রোজকে নিতে অভিকের রুমের উদ্দেশ্যে গেল রিদিতা। 1:45 রিদিতা সেই নামাজ আদায় করে হিজাব পরেই ছেলেদের পাশে শুয়ে পড়েছে। মায়ের উষ্ণতায় তুর্য রৌদ্রকে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তীব্র বেডের একপাশে বসে মা ছেলেদের একবার দেখে নিল। আর ছোট্ট রোজ বাবার কোলে বসে অভিযোগ করছে, ছোট ভাই চপ ফেলে দিয়েছে পাপা, রাগ করেছে। ছোট ভাই ছিল না, পাপাইও ছিল না, আম্মু ছিল না, ছোট ভাই পচা। তীব্র মেয়ের সারা মুখে অজস্র চুমু দিয়ে বলল, আমার মা ভয় পেয়েছিলেন? ভাই বকেছিল আপনাকে? রোজ তার পাপার চুমুর বর্ষণে খিলখিল করে হেসে উঠল। তীব্র মেয়েকে হাসতে দেখে নিজেও প্রশান্তিতে হাসল। ছোট ভাই বকেনি। তীব্র ঘুমন্ত ছেলেদের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড়িয়ে বলল, আমার মা পাগল ছেলেরা। রাদিফ ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখের সামনে বারবার ভাসছে তীব্র রিদিতার সকালের দৃশ্য। অজানা কারণে রাদিফের বুকটা জ্বলছে ভীষণ। মনে পড়ল রিদিতার সাথে ছোটবেলার স্মৃতি। মা মরা মেয়েটাকে রাদিফ খুব স্নেহ করত। রিদিতাও রাদিফের সাথেই হাসি খুশি থাকত। বড় ভাই আবদার করলেই পূরণ হয়ে যেত যে। রাদিফকে বরাবরই রিদিতার সরলতা, মিষ্টি হাসি মুগ্ধ করত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বয়সের সাথে সাথে চাকচিক্য জিনিসগুলো পছন্দের তালিকায় চলে এলো। আগে যখন মজা করে কেউ বলতো, রিদিতাকে এত পছন্দ, তোকে ওর সাথেই বিয়ে দেব, ছোট্ট রিদিতা খুশিতে আত্মহারা হয়ে যেত। তার কাছে বিয়ে মানে সে রাদিফের সাথে ঘুরবে, খাবে, থাকবে, আর রাদিফ তার সব আবদার পূরণ করবে। রাদিফ শুনে বেশ লজ্জা পেত, কারণ রিদিতার কাছে বিয়ে কি তা না জানা থাকলেও রাদিফ জানত। কিন্তু ওই যে চাকচিক্য বয়সের একটা ব্যাপার আছে। বড় হওয়ার পর রিদিতার থেকে দূরত্ব তৈরি করেছে সে। রিদিতাকে তার সহ্য হতো না। রাদিফ তো রিদিতার বোন আলিশার সৌন্দর্যে মুগ্ধ হতো, সাদা চামড়ার দিকে তাকাতো। তাছাড়া বড় হওয়ার সাথে সাথে রিদিতাও সৎ মা বাবার ভালোবাসাহীন আর বাস্তবতা মেনে নিজেকে গুটিয়ে নেয়। ছোট রিদিতা বড় হতে হতে সকল চঞ্চলতা হারিয়ে ফেলে। এই তো এভাবেই তো সময় চলছিল। এরপর রাদিফ পাড়ি জমালো বিদেশে। তারপর তো আর মনে পড়েনি রিদিতা নামক অস্তিত্বকে। নাকি পড়েছিল, সে গুরুত্ব দেয়নি। টাকা, চাকচিক্য, নেশা, সৌন্দর্যের ভিড়ে হারিয়ে ফেলেছে নিজেকেই। সবটা তো ঠিকই ছিল, তবে হঠাৎ মন কুঠুরে এ কেমন যন্ত্রণা। রিদিতা বড় হয়েছে, বিয়ে হয়েছে, হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, সে তো মহা সুখেই আছে। তবে তার সেই সুখটা কেন অসহ্য লাগছে।
সেও তো ভালো আছে, এরিকাও তো তাকে ভালোবাসে, কেয়ার করে। তবে কেন মন নিষিদ্ধ কিছু চাইছে, যা অসম্ভব। রৌদ্র তুর্যের ঘুম ভাঙল তখন 2টা বাজে। হৃদিতা আজ হসপিটালে যায়নি, দুজনকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। রৌদ্র তুর্য কার্টুন দেখছে মায়ের সাথে চিপকে বসে। হৃদিতা ছেলেদের খাবার খাওয়াতে খাওয়াতে বলল, আব্বু, রৌদ্র তুর্য দুজনে তাকালো মায়ের দিকে। হৃদিতা দুজনের মুখে খাবার দিতে দিতে বলল, তোমাদের কেন মনে হয়েছে আমি চলে গেছি? রৌদ্র তুর্য চুপচাপ আছে অপরাধীর মতো। হৃদিতা দুইজনকে চুপ থাকতে দেখে বলল, তোমরা কি ওই আন্টির কথা বিশ্বাস করেছিলে আব্বু? রৌদ্র তুর্য একে অপরের দিকে তাকিয়ে আবারও চুপ থাকে। হৃদিতা আবারও বলল, আম্মু কি কখনো তোমাদের ছেড়ে কোথাও গেছে? দুজনেই নাবোধক মাথা নাড়ল। হৃদিতা একটু থেমে আবার বলল, তাহলে তোমাদের মনে এই কথা কিভাবে আসলো আমি তোমাদের ছেড়ে চলে যাব? তুর্য মিনমিন করে বলল, আমরা ভেবেছিলাম রোহানের আম্মু মতো তুমিও আমাদের ছেলে চলে যাবে, কিন্তু আমরা তোমাকে ছেড়ে থাকতে পারি না। এ পচা আন্টির কথায় আমরা আরো ভয় পেয়েছিলাম। রোহান রৌদ্র আর তুর্যর সাথে একই স্কুলে পড়ে। রোহানের মা ওকে রেখে পালিয়ে গেছে। ছোট্ট রোহান মায়ের জন্য কান্নাকাটি না করলেও সবার অপমান করাই বেশ কেঁদেছে। মায়ের সাথে সখ্যতা এমনিতেও কম ছিল। ছোট থেকে আয়া আর দাদির কাছেই বড় হয়েছে। হৃদিতার খারাপ লাগে বাচ্চাটার জন্য। হৃদিতার রৌদ্র আর তুর্যর মতো তাকেও অনেক স্নেহ করে। হৃদিতা মিষ্টি হেসে ছেলেদের মাথায় চুমু দিয়ে বলল, আম্মু তোমাদের ছেড়ে কোথাও যাব না কলিজারা। আম্মুর দুনিয়ায় তো তোমাদের ঘিরে পাখি। আম্মু কোথাও যাবে না সোনা। আম্মু তোমাদের অনেক ভালোবাসি তো, কিন্তু আজ তোমরা যা করেছো তাতে কিন্তু আমি খুব ভয় পেয়েছি। রুদ্র, তুমি কাউকে কিছু না বলে গাড়িতে উঠে লুকিয়ে থেকেছো। তোমার বাবা খেয়াল না করলে কি হতো? তোমার খোঁজ পেতাম না। বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, আমি কি করতাম তখন? আর তুর্য, তুমি রাগ এত কেন তোমার? রাগে নিজে যে ক্ষতি করেছো তা কি জানো তুমি? হাত কেটে গেছে কতটা। আমি কতটা ভয় পেয়েছিলাম। তোমার বোন কতটা ভয় পেয়েছে। বাসায় কারো পরোয়া করনি তুমি। এসব কি ভালো কাজ? আজ দুজনেই পচা কাজ করেছো। আর কখনো যেন এমন না করো, হ্যাঁ? তাহলে কিন্তু আম্মু সত্যি সত্যি চলে যাব। রৌদ্র তুর্য একসাথে বলল। ওকে মাম্মা, আর করব না। হৃদিতা দুই ছেলেকে বুকে চেপে মুচকি হেসে বলল, আমার বাবারা তোমাদের আচর লাগলেও আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। যেখানে আজ দুইজনেরই ভয়ঙ্কর কাণ্ড করেছো তোমরা। জানো আম্মু কতটা ভয় পেয়েছি আজ? সরি আম্মু। সুখে আমার কোলে যা। তীব্র দূর থেকে মা ছেলেদের কথা শুনে মেয়েকে কোলে নিয়ে এগিয়ে এলো। সোফার একপাশে বসতেই রৌদ্র তুর্য আর চোখে বাবার দিকে তাকালো। বাবা আবার বকে কিনা, কিন্তু তাদের অবাক করে দিয়ে তীব্র ছেলেদের টেনে নিজের কোলে বসিয়ে নিয়ে বলল, ব্রেভ বাচ্চা, পাপা প্রাউড অফ ইউ মাই টাইগার্স। রৌদ্র তুর্য ঝলমলিয়ে হেসে বাবাকে জড়িয়ে ধরল। হৃদিতা তীব্র দিকে তাকিয়ে কটমটে গলায় বলল, খবরদার ওদের বিগড়াবেন না। আপনার আদরের পুতুলকে গিয়ে বিগড়ান। হয়েছে তো সব বাপের মতো। রৌদ্র তুর্য মিটিমিটি হাসছে মাকে আবারও আগের মতো দেখে। তীব্র হৃদিতার কথায় পাত্তা না দিয়ে ছেলে মেয়েদের সাথে খুনসুটি করতে লাগলো। এর মাঝেই নুপুরের ঝনঝন শব্দ তুলে তৃপ্তি ছুটে আসতেই তীব্র ওকেও কোলে তুলে বসিয়ে দিল। আই বউ, বউ, চান পাখি, আম্মু! মাম্মাম। আই বউ, বউ। হৃদিতা রান্নাঘর থেকে ওদের চেঁচামেচি শুনে আর চোখে সবার দিকে তাকালো। রাইফা চাচি, রুনা, রূপালী হেসে উঠল। শুরু হয়েছে আপনার ডাকাডাকি ভাবিজান। যা গিয়ে দেখ নবাব পুত্রদের কি হয়েছে। হৃদিতা গরম পানিতে চা পাতা দিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি। বৌজান, ও বৌজান। আম্মু, আম্মু! যা গিয়ে এখনই দেখ। হৃদিতা চুলার আঁচ কমিয়ে দিতেই কিচেনে ঢুকে মেঘলা। চেঁচামেচি শুনে মিটিমিটি করে হেসে বলল, এই ঋতু, জলদি বের হ। যা যা, নয়তো পুরো বাড়ি মাথায় তুলবে এরা। দেখ গিয়ে ছেলেদের সাথে বাপকেও রেডি করে দিতে হয় নাকি। হৃদিতা আর চোখে সবার মিটিমিটি হাসি দেখে চুপচাপ বেরিয়ে যেতে যেতে চোখ রাঙ্গালো মেঘলাকে। মেঘলা তোয়াক্কা করল না। হৃদিতা বেরিয়ে যেতেই জোরেই হাসলো সবাই। ছুটির দিন বিধায় আজ অফিসে যায়নি তীব্র। নিয়ম ভেঙে আজ লেট করে উঠেছে, সাথে এই দুটো নবাবও। ঘুম থেকে উঠে হৃদিতাকে না দেখলে আগে বাপ ডেকে ডেকে লজ্জায় ফেলত,
এখন বাপের সাথে ছেলেরাও যুক্ত হয়েছে। এদের অত্যাচারে হৃদিতা সকালে এদের আগে রুম থেকে বের হয় না। জামাই আর ছেলেদের রেডি করিয়েই বের হতে হয়। মেয়েকে আবার বাপ ভাই মিলে রেডি করিয়ে দেয়। এদিক থেকে একটু বাঁচা। হৃদিতা রুমে ঢুকতেই রেগে বলল, এ কি সমস্যা? এবং ষাঁড়ের বাচ্চার মতো চেঁচামেচি কেন করছেন আপনারা? তীব্র কমফোর্টার থেকে মুখ বের করে বলল, ষাঁড়ের বউ এদিকে সে চুমু দিয়ে তুলেন ষাঁড়ের বাচ্চাদের। ষাঁড়ের বাচ্চারা মায়ের আদর ছেড়ে উঠতে নারাজ বেগম যান। হৃদিতা ভ্রু কুঁচকে এগিয়ে আসে, ছেলেদের আদর করে উঠিয়ে দেয়। রৌদ্র তুর্য মাকে পেয়ে আরও কিছুক্ষণ মায়ের বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। হৃদিতা ছেলেদের কাণ্ডে মুচকে হেসে বলল, আব্বু ফ্রেশ হবেন না? চলেন। হৃদিতা ছেলেদের ফ্রেশ করিয়ে দেয়। দুজনেই ফ্রেশ হয়ে নাস্তার জন্য নিচে চলে আসে। হৃদিতা এবার বাপ বেটির দিকে এগিয়ে গেল। কমফোর্টার সরিয়ে বাবা মেয়ের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কি সুন্দর স্নিগ্ধ মুখশ্রী। হৃদিতা মুখ বাড়িয়ে মেয়ের টসটসে গালে চুমু দিল। তীব্রর বুকে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে রোজ। হৃদিতা তীব্রর এলোমেলো চুলগুলো ঠিক করে ঠোঁট শোয়ালো কপালে, কানে ফিসফিস করে বলল, ভালোবাসি বাবুদের আব্বু, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। তীব্র ঠোঁটের কোণা বেঁকে গেল মুচকি হাসিতে। হৃদিতা সেই হাসির দিকে তাকিয়ে আবারও বলল, ধন্যবাদ আমার জীবনে ঝড় হয়ে এসেও সকল পূর্ণতায় মুড়িয়ে দেওয়ার জন্য। আপনি নামক ঝড় আমার জীবনে বারবার আসুক, সেই ঝড় ভেঙে চুরে নতুন করে গড়ে তুলুক এক সমুদ্র পরিমাণ ভালোবাসার পৃথিবী। আপনার মাঝেই বসবাস হোক আমার জীবন সংসার। আপনাতেই আমি হয়ে থাকতে চাই চিরজীবন। মৃত্যুর পরেও আপনাতেই আমি থাকবো। খুব বেশি ভালোবাসি আমার বাবুদের আব্বু। চৌধুরী বাড়িতে হৃদিতা, নাফিসা আর মেঘলা বেডরুমে বসে আছে। একদিকে দুই বান্ধবী আর অন্যদিকে দুই জা মিলে বসে গল্প করছে। মেঘলা নরম গলায় বলল, তীব্র ভাইয়া কখনো ভালোবাসি বলেছে তোকে? না। মেঘলা অবাক হয়ে বলল, এত বছরও একবারও না? কেন? হৃদিতা মুচকি হাসল। হৃদিতার মনে পড়ে গেল সেই দিনটার কথাটা। ফ্ল্যাশব্যাক। কি সমস্যা কি আপনার? আমাকে এভাবে বগল দাবা করে ঘুরছেন কেন? আমি কি বাচ্চা? হৃদিতার কথায় তীব্র হাঁটা থামিয়ে হৃদিতার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? হৃদিতা আশেপাশে তাকিয়ে দেখল কানাডায় এটা তার প্রথম পার্টি ছিল। হৃদিতা আমতা আমতা করে বলল, অবশ্যই। দেখছেন না সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমি কোনো এলিয়েন। এছাড়া এইসব বিজনেস পার্টিতে আমার কি কাজ? আমি বরং চুপটি করে এক জায়গায় বসি, আপনি সবার সাথে কথা বলে। হৃদিতার কথা শেষ না হতেই আমেরিকান একজন মহিলা এগিয়ে এসে বলল, হ্যালো ডিয়ার তীব্র, হাউ আর ইউ বেবি? বলেই হাগ করতে যেতেই তীব্র হৃদিতাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরতেই হৃদিতা অবাক হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র চোয়াল শক্ত করে কঠোর গলায় বলল, আই হেট দ্যাট হাগ। হৃদিতা তীব্রর কটমটে মুখটা দেখে ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকালো। অত্যাধিক সুন্দরী মেয়েটি, স্লিম ফিগার, সাথে স্লিভলেস পার্টি ফ্রক, মুখে ভারী মেকআপ, এক কথায় দারুণ, কোরিয়ান নায়িকাদের মতো। কিন্তু তীব্র এমন অপমান করায় মুখটা হতভম্ব প্লাস ভারী হয়ে আছে। মেয়েটি হৃদিতার দিকে তাকাতেই তীব্র হৃদিতার মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার প্রশস্ত বুকে চেপে ধরে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু লুক এট মাই ওয়াইফ। আই রিপিট, মাই ওয়াইফ। হোয়াট ইজ শি? হৃদিতা মেয়েটির মুখখানা দেখতে চাইল, তবে তীব্রর এমন চেপে ধরাই কিছু দেখতে পারছে না। তবে শুনতে পেল তীব্র কঠোর গলার আওয়াজ, ইউ ক্যান লিভ নাও। কথাটা বলার কিছুটা সময় পর হিলের খটখট শব্দ শোনা গেল। হৃদিতা মুখটা উঁচু করে তুলে কিছু বলার আগেই তীব্র চুমু দিল কপালে। তবে এই চুমুতে কোনো অনুভূতি নাই, আছে রাগ কমানোর একটা মাধ্যম। আর এটা চলতে থাকলো পুরো 20 মিনিট ধরে। তীব্র রাগের চুমু কমতেই হৃদিতা পরম আবেশে চোখ বন্ধ করে নিল। এত সুখ কেন তার জীবনে? সে কি ধরে রাখতে পারবে এই সুখের খনিকে? হারিয়ে ফেলবে না তো? হৃদিতা তীব্রর পিঠের শার্ট শক্ত করে চেপে ধরে বলল, এত কেন ভালোবাসেন আমায়? তীব্র হৃদিতার ছোট্ট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আমি ভালোবাসি না আপনাকে। হৃদিতার দু চোখ ছলছল করে উঠল মুহূর্তেই। তার মানে সে সত্যিই সব হারিয়ে ফেলেছে। এই সুখ কি তবে দুদিনের মেহমান? হৃদিতার কণ্ঠস্বর কাঁপল। তার মতো হতভাগীর কপালে বুঝি দুদিনের সুখ লেখা ছিল। হৃদিতা নিজের ভাগ্যের ওপর তাচ্ছিল্য করে হাসল। তীব্র শার্টের শক্ত বাঁধন আলগা করে বলল, ছাড়ুন, সবাই দেখছে।
দেখুক, ছাড়বো না। হৃদিতা এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, কেঁদে উঠল। ভালোবাসেন না যখন ছেড়ে দিন না। যখন ভালোবাসেন না তবে কেন এইভাবে আগলে রেখেছেন আমায়? আপনাকে আগলিয়ে না রাখলে যে আমি মরে যাব বউ। হৃদিতা অবাক হয়ে কান্না ফুলে তাকালো তীব্রর দিকে। তীব্র হৃদিতার চোখের পানি মুছে শক্ত করে হৃদিতার কোমর জড়িয়ে ধরে বলল, ভালোবাসি কথাটা বলার জন্য কখনো জোর করবেন না প্লিজ। যাদের আমি ভালোবাসি তারা আমার কাছে ক্ষণিকের জন্য থাকে। আপনাকে আমি ক্ষণিকের জন্য চাই না। যতদিন তীব্র চৌধুরী নিঃশ্বাস চলবে ততদিন পর্যন্ত আপনাকে আমার বুকে চাই বেগম জান। হৃদিতার বুক ভরে এলো, অশ্রু আবারও গড়িয়ে পড়ল চোখের কোণ হতে। হৃদিতা নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে দরকারের চেয়ে বেশি দিচ্ছেন তীব্র। আমার যে সুখ সহ্য হয় না কপালে, এত সুখ সহ্য হবে না আমার। তীব্র হৃদিতার থুতনি এক আঙ্গুলে আরও তুলে একটু উঁচু করে বলল, সহ্য করতে শিখুন বেগম জান, পুরো আমিটাকে সহ্য করতে শিখুন। আপনি শুধু আমাকে সামলিয়ে নিন, বাকি সব আমি সামলে নেব, আই প্রমিস। সেদিন হৃদিতার কি হয়েছিল সে জানে না। সব লাজ লজ্জা ভুলে তীব্র ঠোঁটে নিজে থেকেই চুমু খেয়েছিল। আশেপাশে মানুষ হয়তো দেখছিল সেই দৃশ্য, তবে হৃদিতার সেদিকে কোনো ধ্যান নেই। তার মনে হচ্ছিল এত সুখে সে মরেই না যায়। চারপাশ ভুলে সে শুধু তার মানুষটাকেই দেখছিল। বর্তমান হৃদিতা তীব্র শার্ট ভাঁজ করে রাখতে রাখতে বলল, ওনার একটা লজিক আছে, সেটা হলো আমাকে ভালোবাসি কথাটা বললেই নাকি আমি হারিয়ে যাব। নাফিসা তৎক্ষণাৎ বলে উঠল, ও মাই আল্লাহ, রিয়েলি রিদু? এমন কথা উনি বলেছে তোকে? কিন্তু এটা আবার কেমন লজিক? জানি না, তবে ভালোবাসার চেয়েও বেশি দিয়েছে আমাকে। মেঘলা হৃদিতার প্রশান্তিতে ভরা মুখটা দেখে মুচকে হেসে বলল, যাই বল, তীব্র চৌধুরীকে পেয়েছিস, ফিলিংসটা কেমন হয়? সেলিব্রিটি পার্সন তীব্র চৌধুরী, এক কথায় বলতে গেলে প্রায় সকল মেয়ের ক্রাশ। এক দেখায় তো মেয়েরা ফিট খেয়ে পড়ে। হৃদিতা তীব্র শার্টগুলো আলমারিতে ভাঁজ করে রাখতে রাখতে বলল, ভাগ্যবতী, নিজেকে ভীষণ ভাগ্যবতী লাগে। যার উপর সবাই ফিদা সে আমার, শুধুই আমার, শুধুমাত্র আমার ব্যক্তিগত পুরুষ, আমার প্রণয় পুরুষ, আমার 3 সন্তানের বাবা সে। নাফিসা জিজ্ঞেস করল, আচ্ছা রিদু, তীব্র ভাইয়া অন্য মেয়েদের অ্যাটেনশন দিলে তোর রাগ হয় না? জয় এমন করলে আমি তো সারা রাত বাড়ির বাইরে ওয়াচম্যানের জায়গায় রাখি। থাক, দেখ কেমন লাগে। হৃদিতা হো হো করে হেসে উঠে বলল, এই ব্যাপারে আমি দুনিয়ার সবচেয়ে বেশি লাকি মানুষ। আমার মনে হয় না আমি ব্যতীত অন্য কোনো নারী এতটা লাকি হতে পারে। মেঘলা অবাক হয়ে বলল, মানে কিভাবে? হৃদিতা হাসি থামিয়ে বলল, পার্টিতে উনি গার্ড সঙ্গে রাখে কেন জানিস? জানবো না কেন, উনি মাফিয়া তাই। হৃদিতা ফিক করে হেসে বলল, পার্টিতে উনি গার্ড সঙ্গে রাখে যেন মেয়েরা ওনার আশেপাশে ঘেরতে না পারে। নয়, হ্যাঁ। নাফিসা প্রচন্ড অবাক হয়ে বলল, আমি কিন্তু এবার ফিট খেয়ে হিট হয়ে উড়ে যাব। ধর ধর আমাকে। যে বান্দাকে মুচকি হাসতেও দেখা যায়নি কখনো, এখন শুনছি সে নাকি এত সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলেছে। ও মাই আল্লাহ, আমি এই 2 বছরে তোদের ছোট্ট ছোট্ট মোমেন্টের কথাগুলো শুনি আর ফিট খাই। এখনো মুখটা যা গোমড়া করে রাখে, দেখলে মনে হয় তিতা করলা খায়। তোর জামাই তো পুরো গিরগিটি রে রিদু, আমাদের সামনে তিতা রূপ আর তোর সামনে মিষ্টি রূপ। হৃদিতা মুচকি হেসে বলল, আমি ব্যতীত আরো কিছু মানুষ আছে যার কাছে তীব্র মানেই আস্ত মিষ্টান্ন ভান্ডার, যাকে বলে রসগোল্লা। দেখবি তোরা? নাফিসা লাফিয়ে উঠে বলল, দেখবো মানে অবশ্যই দেখবো। হৃদিতা মুচকি হেসে নাফিসাকে নিয়ে ব্যালকনিতে গেল। ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায় তীব্র নিবাস। শীতের মৌসুমে সকালের মিষ্টি রোদ গিয়ে পড়েছে সেই ব্যালকনিতে। সেখানে বিছানো সাদা রঙের মোটা গদিতে বসে খিলখিলিয়ে হাসছে 4টা মানুষ। তীব্র মেয়েকে কাতুকুতু দিতেই ছোট্ট রোজ খিলখিলিয়ে হেসে উঠছে। রোজের হাসিতে তীব্র ও ঠোঁট প্রশস্ত করে হাসছে। রৌদ্র তুর্য কমফোর্টার মুড়িয়ে শুয়ে আছে, কিন্তু তীব্র তবুও ছেলেদের কাতুকুতু দিতেই কমফোর্টারের মধ্যে থেকেই খিলখিলিয়ে হেসে উঠছে 2 জন। রোজ ভাইদের দেখাদেখি কমফোর্টারে ঢুকে টুকিটুকি করছে। তীব্র মেয়ের কমফোর্টারে ঢুকে টুকিটুকি করছে। তীব্র মেয়েকে কমফোর্টার থেকে বের করে পুরো মুখে আদুরে চুমু দিয়ে বলল, পাপর কলিজা, আমার আম্মা যান। ছোট্ট রৌদ্র তুর্য তখনও কমফোর্টারে মুড়ানো।
তীব্র সেদিকে তাকিয়ে মেয়ের উদ্দেশ্যে ফিসফিস করে কিছু বলতেই ছোট্ট রোজ সমানে মাথা ঝাঁকিয়ে গুটি গুটি পায়ে অপর প্রান্তে গিয়ে তার ছোট ছোট হাতে কম্ফোর্টার ধরতেই তীব্র ঝট করে কম্ফোর্টার উঠিয়ে দিতেই রৌদ্র তুর্য খিলখিলিয়ে হেসে উঠল। দুইজনে কম্ফোর্টারে ঘাপটি মেরেছিল। রোজ ভাইদের হাসতে দেখে নিজেও খুশিতে হাততালি দিয়ে হেসে উঠল। রৌদ্র বোনকে টেনে চুমু দিল গালে। তুর্য বাদ নেই। দুই ভাই দুই গালে ঠেসে ঠেসে চুমু দিতেই রোজ কান্না শুরু করলো। জানো আমাকে, আমি ভর্তা হয়ে যাব ভাইউস, পাপা বাঁচাও। রৌদ্র তুর্য বোনকে ছাড়ল না, বরং আরও দুটো চুমু দিল বোনের সাদা ফুলকো ফুলকো গালে। এত আদুরে তাদের বোনটা দেখলেই আদর করতে মন চায়। তবে তারা আদর করবে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বোনকে ছুতে অবধি দেয় না। তীব্র শীতল চোখে তার দুই ছেলের কাণ্ড দেখে মুচকি হেসে মেয়েকে ভর্তা হওয়া থেকে বাঁচালো। রোজকে কোলে তুলে নিতেই রোজ কান্না বন্ধ করে বলল, পাপা ভাইউস আমাকে ভর্তা করে ফেলবে। না না কলেজা, পাপা আছে তো, বকে দেবো ভাইয়াদের। রৌদ্র তুর্য বোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ছোট্ট বোনটাকে ঠেসে ঠেসে চুমু দিতে তাদের মজা লাগে। রৌদ্র তুর্য দুজনই গম্ভীর স্বভাবের, ঠিক বাবার মতো। শান্ত থাকে বেশিরভাগ সময়ই, তবে বোনকে পেলে তাদের শান্ত মুখখানা চঞ্চল হয়। দুই ভাই ওই বোনের পিছনে লেগে থাকে। এতে মাঝে মাঝে হৃদিতা দুই ছেলেকে আচ্ছা মতো বকে। নফিসা মিষ্টি হেসে বলল, বাপ ভাইয়ের জান মিষ্টি মেয়েটা, আরও একটা বেবি নিয়ে নে ঋতু। হৃদিতা নাফিসার কথায় হেসে বলল, মেয়ে হওয়ার পর যা ঝড় গেছে, এরপর আর বাচ্চার নাম নিলে মিস্টার চৌধুরী আমার আশেপাশে আর কি আসবে না। এমনিতেও নিজে চেক করে মেডিসিন খাওয়ায় আমাকে। নাফিসা হেসে বলল, একটা হাজব্যান্ড পেয়েছিস ইয়ার। আমাদের এই বিষয়ে অবশ্য জয়ের কোনো সমস্যা নেই। আমার ইচ্ছের উপর নির্ভর ছিল। এ নির্ভরশীল হয়েই 3 ছেলে জননী আমি। বড় ছেলেটা একটু গম্ভীর বটে, তবে ছোট দুইটা আবার চঞ্চল। বিশেষ করে একেবারে ছোটটা 5 বছর চলেও স্থিরতা নেই এক বিন্দু। হৃদিতা হাসল। চোখ তার 3টা ছানা আর সেই পুরুষটির দিকে, যে তার জীবন। শুধু জীবনের অংশ না, কিন্তু পুরো জীবনই বলা চলে। হৃদিতা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, এত বছরেও এই মানুষটার ভালোবাসার পরিবর্তন হয়নি। সেই আগের মতোই ভালোবাসে আমাকে এখনো। ছেলেমেয়েরা আসার পরেও তীব্রর ভালোবাসার কেয়ারে এক বিন্দুও পরিবর্তন হয়নি। আমার জীবনের সানশাইন তীব্র চৌধুরী, আমার প্রিয় রাক্ষস মশাই। 1 সপ্তাহ পর টুকটুকে একটা লাল ফ্রক পরিয়ে মেয়েকে সাজিয়ে দিচ্ছে হৃদিতা। ছোট্ট রোজ আয়নায় নিজেকে দেখছে আর বারবার বলছে, আম্মু রোদ সুন্দর, আম্মু রোদকে সুন্দর লাগছে। হৃদিতা চিন্তিত মুখে মেয়ের খুশিতে আত্মহারা হওয়া উজ্জ্বল মুখখানা দেখছে। রোজ খুশিতে আয়নায় নিজেকে দেখে হৃদিতার দিকে তাকিয়ে বলল, আম্মু চলো যাই, পাপা ওয়েট করছে। হৃদিতা কিছু বলার আগেই রোজ নূপুরের ঝুনঝুন শব্দ তুলে দৌড়ে তীব্র রুমে ঢুকতে ঢুকতে বলল, পাপা আমি রেডি হয়েছি, চলো ঘুরতে যাবো। হৃদিতা ধীর পায়ে রুমে ঢুকে রোজকে এদিক ওদিক তাকিয়ে থাকতে দেখে কিছু বলার আগেই রোজ মায়ের দিকে তাকিয়ে বলল, পাপা কোথায় মাম্মা? হৃদিতা মেয়ের দিকে তাকিয়ে কিছু বলার আগেই রোজ কাঁদো কাঁদো মুখ করে বলল, পাপা কোথায়? হৃদিতা এবারও কিছু বলার আগেই রোজ থপ করে মেঝেতে বসে পড়ল। শুধু বসেই শেষ হয়নি, ফ্লোরে মাথা ঠেকিয়ে কান্না করতে করতে বলল, পাপা যাবো, পাপা কোথায় গেছো? পচা আম্মু, পাপা। হৃদিতা মেয়ের কান্না থামানোর চেষ্টা করছে, এটা ওটা বলছে, কাঁদে না মা, আমার সোনা মা, আর কান্না করে না লক্ষ্মী সোনা, আমার ললপরি। হৃদিতা তার মেয়েকে অনেক আদর করতে থাকে, কিন্তু রোজের একই কথা, পাপা কোথায়? আমার পাপা কোথায় মাম্মা? হৃদিতা ফ্লোর থেকে মেয়েকে তোলার চেষ্টা করলেও হতাশ হলো। রোজ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, মাথা ফ্লোরে ঠেকিয়ে গুনগুন করে কাঁদছে তো কাঁদছে, কখনো জোরে কাঁদছে। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলল, আর কিছু পাক আর না পাক, ছানাগুলো বাপের জেদ পেয়েছে একেবারে। মাকে যেন চেনেই না। হৃদিতা ফ্লোর থেকে রোজের মাথা তুলতে গেলে রোজ আরও ঠেসে রাখে। হৃদিতা চিন্তিত হলো কপাল আবার ফ্লোরে না বাড়ি দেয়, যদিও পুরো ফ্লোরে ম্যাট বিছানো আছে। হৃদিতা ফোন হাতে হতাশ হয়ে তীব্রকে ভিডিও কল করলো। ক্যামেরা মেয়ের দিকে রেখে বলল, এ দেখুন আপনার মেয়ের জেদ।
ওপাশ থেকে তীব্র মেয়ের কাহিনী দেখে এটা ওটা বলে শান্ত করার চেষ্টা করলেও রোজ তার জেদে অটল। মুখ তুলে বাবাকে দেখে ভ্যা ভ্যা করে কান্না করে আবারও ফ্লোরে এতিমের মতো মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাচ্ছে। তীব্র ফোনে মেয়েকে মানাতে না পেরে মার্ভেলের উদ্দেশ্যে কিছু বলার আগেই মার্ভেল বলল, এখনই ইউটার্ন নিয়ে ব্যাক করছি স্যার। তীব্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আর লাবিবকে বলো মিটিং 1 ঘন্টা পোস্টপন করতে। ইয়েস বস। তীব্র বাড়ি পৌঁছালো ঠিক 10 মিনিট 27 সেকেন্ড পর। এসেই মেয়েকে কোলে তুলে আদর করতে লাগলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখে দেখে আমার জান, এই যে বাবা জান, কোথায় যাবে ঘুরতে? চলো চলো আমরা ঘুরতে যাব। কাঁদে না আমার কলিজা, বাবুর কলিজা আর কান্না করে না। তীব্রর আদুরে কথায় অনেকক্ষণ পর রোজ শান্ত হলো। কাচের তৈরি সেই তীব্র নিবাসে এখন ছেলে মেয়েদের জন্য খেলার ঘর বানিয়েছে তীব্র। রোজের জন্য বরাদ্দকৃত রুমে পুতুল, সফট টয়েস আর খেলনা দিয়ে ভর্তি। তীব্র মেয়ের সাথে এটা ওটা নিয়ে খেলায় মেতে উঠলে রোজ বাইরে যাওয়ার বিষয়টা ভুলে যায়। বাবার সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে বাবার বুকে মাথা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না পাপা? তীব্র মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে করতে বলল, আচ্ছা কোথাও যাব না মা। রোজ ঘুমিয়ে পড়তেই তীব্র মুচকি হাসল। হৃদিতা তীব্রর দিকে এগিয়ে এসে বলল, ড্রামাবাজ মেয়ে, কিছু হলেই ফ্লোরে গড়াগড়ি খাওয়া লাগে। এখন তো আবার ফ্লোরেই কপাল ঢুকছে। তীব্র মুচকি হেসে মেয়ের মাথায় চুমু দিল। হৃদিতা হতাশ হয়ে বলল, আরো লাই দিয়ে মাথায় তুলুন মেয়েকে। ড্রামাবাজ মেয়ে একদম বাপের মতোই জেদি হয়েছে। বাপ আসলো, আদর করলো, আর অমনি সব ঠান্ডা। এতক্ষণ তো আমাকে জ্বালিয়ে মেরেছে, দিন শেষে মার কিছুই না, না বাবাই যেন সব। তীব্র হৃদিতার 2 গালে পরপর ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, আস্তে বেগম জান, রোজ উঠে যাবে তো? হৃদিতা দীর্ঘশ্বাস ফেলল এদের বাপ বেটির ভালোবাসা দেখে। পুরো দুনিয়া একদিকে আর এদের বাবা মেয়ের ভালোবাসা একদিকে। গল্প সমাপ্ত। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।